হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটি খুবই দারুণ একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমরা এক ভাই এক বোন। আমার ভাই বাবা না থাকায় ও নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গ্রামের ছেলেদের সঙ্গে চলে চলে মাদকে আসক্ত হয়। তারপরে ওর সেন্স খারাপ হয়ে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার তো আর কোনো খবর নাই। আমার বাবা অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মা একটা চাকরি করে আমাদের লালন পালন করেছে। আমার বয়স মাত্র 14 বছর। এই করে করে ছেলের চিন্তায় মা বড্ড অসুস্থ হয়ে পড়েছে। মা আর এখন কাজকাম করতে পারে না। আমাদের তেমন কেউই নেই, আর আর্থিক অবস্থা খুবই খারাপ। মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা দরকার, তার উপরে সংসারই চলছে না। আমার পাশের গ্রাম সম্পর্কে নানি হয়, সে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। এখন আমাদের বাড়িতে প্রায় সময় উনি বাড়িতে এলেই এসে সব কিছু জানতে পারে। তারপরে আমাকে বলে সুলতানা, আমার নাম সুলতানা। আমাকে বলল, সুলতানা, এভাবে আর কত চলবে? তোর মাই বা আর কি করতে পারবে? সে তো অসুস্থ, তাছাড়া তার চিকিৎসার জন্য বেশ টাকা পয়সা প্রয়োজন। আমাদের ওখানে একটা বাসায় মেয়ে লাগবে, বাচ্চা লালন পালন করতে হবে, বেশ ভালো টাকা পাওয়া যাবে। তুই কি যাবি? কোনো কথাবার্তা না ভেবেই বলে দিলাম, আমি টাকা উপার্জন করার জন্য যাব। আমার মাকে ট্রিটমেন্ট করে ভালো করতে হবে, তার জন্য তার অনেক টাকা দরকার। বলল, ঠিক আছে, আমি বাড়িতে 15 দিন থাকবো, তারপরে চলে যাব। তুই সব কিছু রেডি করে রাখিস, গোছগাছ করে আমার সঙ্গে যাবি। আমি বললাম, আচ্ছা নানি, ঠিক আছে, যাব তোমার সঙ্গে। তো দেখতে দেখতেই 15টা দিন শেষ হয়ে গেল। মা অনেক কান্নাকাটি। একেই তো তার একটা ছেলে, একটা মেয়ের মধ্যে একটা ছেলে সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে গেছে। তার উপরে মেয়েটাও তার কাছ থেকে দূরে চলে যাবে, তার উপরে সে অসুস্থ, কান্না করবে, এটাই স্বাভাবিক। মাকে বললাম, মা, অল্প কিছুক্ষণ সময় তুমি থাকো, আমি যে অ্যাডভান্স নেই তোমার জন্য পাঠাবো, তুমি তা দিয়ে চিকিৎসা করো। এই বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম। নানির সঙ্গে এসে আমরা অনেক দূরের রাস্তা ছিল। রাত্রে যেহেতু নাইটে রওনা করেছি, আমরা ভোর ভোর এসে নেমেছি। নামার পরে আমি আমার ওই নানির সাথে তার বাসায় উঠি সেই দিনটা তার সঙ্গেই থাকি। পরের দিন সে আমাকে নিয়ে যায় সেই কাজে, যেখানে আমাকে কাজে দিবে সেই বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে দেখলাম যে ওনারা দুইজন, স্যার ম্যাডাম দুইজন, সাহেবের বউ দুজনই কাজ করে। সাহেব করে সরকারি চাকরি, আর বিবি সাহেবা করেন ব্যাংকে চাকরি। ওনার বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা ওনার। তো ওনার বাচ্চাটার বয়স 6 মাস পার হয়ে গিয়েছে, তাই ওনার ছুটিও শেষ হয়ে গেছে। আমি তার বাচ্চাকে লালন পালন করব ও বাড়ির যাবতীয় কাজকাম করব, এটার জন্যই আমাকে মাসে মাত্র 6,000 টাকা বেতন দিবে, আর খাওয়া দাওয়া থাকা পড়া। তো যাক, আমার জন্য ভালো হলো। কথাবার্তা সব কিছু হওয়ার পরে অ্যাডভান্স দিল। সেই অ্যাডভান্সের টাকা আমি নানিকে বললাম, নানি বাড়ি পাঠিয়ে দিও যাতে মা চিকিৎসা করতে পারে। এই বলে আমি ওখানে থাকতে লাগলাম। তো ম্যাডামের ছুটি আরও 3 দিন আছে, আমি ওখানে থাকলাম। ম্যাডাম 3 দিন আমার সাথেই থাকলো। সে খুব ভালো মানুষ ছিল। কিভাবে বাড়ির কাজকাম করতে হবে সব কিছু আমায় বুঝিয়ে দিলেন। আমিও খুব সুন্দর করে কাজকাম করতে থাকলাম। তারা দুজনই অফিসে চলে যায়, আমি বাসায় বাচ্চাটাকে দেখাশোনা করি। তার একদম পটিমটি প্রস্রাব থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করতে হয়, এবং বাড়ির যাবতীয় কাজ করি। ঘুম পাড়িয়ে রাখা ওই বাচ্চাটাকে আমি, তারপর ওকে কিভাবে খাওয়াবো ম্যাডাম আমায় সব কিছু দেখিয়ে দেয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাকে সব কিছু আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি যাতে ম্যাডাম খুশি হন। আমার কাজে ম্যাডাম বেশ খুশি। বাচ্চাটাকে আমি খুবই সুন্দরভাবে দেখাশোনা করি। কখনো ভাবিনি ওটা মানুষের বাচ্চা। আমি ভাবলাম যে আমারই আপন ভাই বোন। এভাবে আমি তাকে লালন পালন করি। তার উপরে আমি গ্রামের মেয়ে, আমার সব কাজকামই জানা ছিল। তো এভাবেই বেশ কিছুদিন চলে গেল। শহরে আসার বয়স আমার 3 মাস হয়ে গেল। তারপর ম্যাডাম প্রতি শুক্র শনিবার ছুটি পেত। ছুটি পেলেই ম্যাডাম চলে যেতেন তার বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে। কখনো কখনো একটা রাত ওখানে কাটাতেন, কখনো কখনো সেই সকালে যেয়ে রাত্রে চলে আসতেন। কিন্তু সেদিন স্যার বাসায়ই থাকতো। এভাবে 3 মাস গেলেও স্যার আমাকে এটা ওটার হুকুম তো ঠিকই দিতেন। মাঝে মধ্যে ফাঁক পেলে আমাকে যেখানে সেখানে একটু টাচও করতো। আমি
খুবই লজ্জা পেতাম। লজ্জায় কাউকে বিষয়টা বলতাম না, তবে স্যারের থেকে আমি সবসময় দূরে দূরে থাকতাম। তো এইভাবে তো এরকম দেখে আমি মাঝে মাঝে ঘাবড়িয়ে যেতাম, কাউকে কিছু বলার সাহসও পেতাম না। তো লাস্ট যেদিন ঘটনা ঘটেছিল সে বিষয়টাই আমি তোমাদেরকে খুলে বলবো। ম্যাডামের শুক্রবারে শনিবারে ছুটি থাকে, সে যেহেতু ব্যাংকে চাকরি করে শুক্র শনি ছুটি থাকবে, এটাই স্বাভাবিক। সে প্রত্যেক শুক্রবারে সকালবেলা চলে যায়, আবার রাতে চলে আসে, মাঝে মধ্যে শনিবারে সকালে চলে আসে। তো সেদিনও শুক্রবারে সকালে সে চলে গিয়েছিল। স্যার তখন ঘুমেছিল। আমাকে বললো, বাড়ির কাজগুলো সুন্দর করে নিস, রান্নাবান্না সেরে নিস। আমি বললাম, জি আপা, আমি সব করে রাখবো, আপনি এসে দেখবেন বাড়িঘর দুয়ার সম্পূর্ণ চকচকা। আর বলে গেল, তোর সাহেব উঠলে খেতে দিবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে ম্যাডাম তো চলে গেল। যাওয়ার পরে আমি মোটামুটি বাড়ির সব কাজই ছেড়েছি, কিন্তু সাহেবের ঘরে যাইনি, কারণ সাহেব ওঠেনি। এর মধ্যেই আমি রান্নাঘরে এসে ওনার খাবার টাবারই রেডি করছিলাম, কারণ উনি ছুটির দিন একটু বেশি ঘুমায়। আমি বুঝতে পারতাম যে উনি কয়টার সময় উঠবে। অনেক দিন হয়ে গেল আসা, না বোঝা অস্বাভাবিক কিছু ছিল না। তারপরে আমি খাবার দাবার রেডি করতে আমাকে ডাক দিল, বলল, সুলতানা। আমি বললাম, জি সাহেব আসতেছি। আমি গেলাম তার সামনে। বলল, আমাকে আগে একটা রচা দে। আমি বললাম, এক্ষুনি দিচ্ছি। দিয়ে আসলাম। দিয়ে এসে উনি সোফার উপরে বসে সেটা খেলেন। খাওয়ার পরে বলল, একটু টুথপেস্ট আর ব্রাশটা দে। আমি সেটাও দিলাম। তারপরে উনি দাঁতটা ব্রাশ করলো, ফ্রেশ হয়ে এসে নাস্তাটা করলো। করার পরে উনি ঘরে গেল, বলল, এবার আমাকে একটা কফি দে। আমি বললাম, এখনই নিয়ে আসছি। বললো, ঠিক আছে, আমি আমার ঘরে আসি, তুই একটা কফি নিয়ে আয়। আমি খুব সুন্দর করে কফিটা নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম, সাহেব, আপনার জন্য আমি কফি এনেছি, আপনি এবার কফিটা খেতে পারেন। বলল, ঠিক আছে, রেখে দে। রেখে দিয়ে ঘরে আমি বের হয়ে আসবো এমন সময় মুখ বরাবর তাদের একটা এলইডি টিভি লাগানো আছে। দেখি কি, সে বড় পর্দায় ওইসব সিনেমা দেখছে। খেলার দৃশ্যগুলো খুব দারুণভাবে দেখা যাচ্ছিল। আমি তখন পর্যন্ত তো জানতাম না আসলে এগুলো কি, কিন্তু ওগুলো দেখে অদ্ভুত লাগলো আমার কাছে, খুবই ভয় ভয় লাগলো, কলিজাটা কেঁপে উঠলো। আমি সেখান থেকে চলে যেতে চাইলাম, উল্টো আমাকে সাহেব ডাক দিলেন। আমি সেখান থেকে যেতে চাইলে আমাকে তো ডাকটা দিল। সেই ডাক শুনে আমি থমকে যাই, আর বুকের মধ্যে আমার ধকপক 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 করতে থাকে। আমি ঘুরে যাই। আমি বললাম, জি সাহেব বলেন। বলল, এখানে বস। আমি বললাম, এটা আপনার বিছানা, আমি কি করে বসতে পারি? বলল, আমিই তো বললাম বসতে, তুই বস। এই কথা বলতেই বুকের মধ্যে ধক 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 শুরু করে। আমি বসলাম, তার কথা না শুনে কি করে পারতাম। তারপরে বলল, যে দৃশ্য টিভিতে চলছে সেটা দেখতে কেমন রে? আমি বললাম, স্যার, আমি ওইসব কিছুতেই জানি না, কি বলছি স্যার বলছি, সাহেব বলছি, আমার না কিছুই ভালো লাগছে না, কিছু বুঝে উঠতে পারছি না। এই বলে বলল, তুই একটু ভালো করে তাকিয়ে দেখ তো কেমন লাগে। এটা জানিস, এটা না একটা খেলা, আমি চাইলে তোকে শেখাবো, তুই যদি চাস। আমি তো চাই। আমি বললাম, না, আমি এসব খেলা শিখতে চাই না। বলল, আমি শেখাবো, আর শোন, এই খেলাটায় দারুণ আনন্দ লাগে। আমি বললাম, সে যাই লাগুক, আমার দ্বারাই এসব হবে না। আমি যে কাজটার জন্য এসেছি এই বাড়িতে, সেই কাজটা নিয়ে আমি ভালো আছি। এই কথা বলতেই বলল, তা কি আর হয় বোকা মেয়ে। তারপরে সে আমাকে জোর করতে থাকে। আমি বললাম, না না, আমি এই কোনো রকমের খেলা শিখবো না। আপনি আপনার খেলা শিখেছেন, আপনারটা আপনিই খেলিয়েন, আমার কোনো দরকার নাই। এ কথা বলতে যেতেই সে আমার হাতটা টেনে বসলো। আমি চুপ হয়ে গেলাম আর তাকে বাধা দিতে থাকলাম, কিন্তু সে কোনো অবস্থায় আমার বাধা শুনতে নারাজ। তারপরে সে একটু একটু করে ফার্স্টে সেই ওয়ালের উপরে অংশে যে দুটো সুন্দর লকেট বসানো ছিল, সেই লকেট দুটোকে তার মতো করে সে ঘষামাজা মশা শুরু করে দিলেন। আমি বললাম, এটা আপনি কি করছেন? আপনি তো এটা করতে পারেন না। সে বলল, আমি পারি, তুই চিল্লাচিল্লি করিস না। তারপর সে ডাইরেক্ট ওয়ালের মধ্যে খুবই সুন্দর করে করে তার মতো করে মোছা শুরু করলেন। আমি একটা পর্যায়ে স্তব্ধ হয়ে গেলাম। দেখলাম ওনার ঘষা মাজায় খুবই আনন্দ আছে। আমি চুপচাপ করে সেটা নিতে থাকি।
তারপরে সে চলে গেল আমার সেই ছোট্ট সাজানো নিচের ফুলের বাগানে। যাওয়ার পর সেখানে সে মনের আনন্দে তার কাজ করতে থাকে। ফার্স্ট টাইমে আমি একটু সমস্যা বোধ করি, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাচ্ছিল। এভাবেই সে সারাদিনে আমার সাথে 3বার খেলা করে। আমি খুবই আনইজি হওয়ার পর তার সঙ্গে স্বাভাবিক হয়ে সে আমাকে বলল, কাউকে কিছুই বলতে পারবি না, বললে কিন্তু এটা তোর জন্যই খারাপ হবে, আমি তোর দিকে খেয়াল রাখবো। এভাবেই সে প্রতি শুক্রবার ম্যাডাম যদি চলে যায় তার বাবার বাড়িতে, সে আমার সাথে যখন তখনই এই কাজ করতে থাকে। কাজ করতে করতে আমি সেখানে 3.5 বছর থাকলাম। 3.5 বছরে সে আমাকে ফাঁক পেলেই তা আমার সাথে এই কাজে নিয়োজিত হয়ে যেত। আমিও সাড়া দিতাম। কেন দিতাম যেন, আসলে যা হবার তা তো হয়েই গিয়েছিল, আর কি করার। তবে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা কখনোই ছাড়িনি। তেমন কোনো লেখাপড়া না জানায় ভালো কোনো চাকরি বাকরিও তো করতে পারবো না। গার্মেন্টসে যেতে হলে আর একটু বয়স লাগবে। এজন্যই আমি জীবনের সময়টা ওখানেই পার করে দিলাম। ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। উনি আমাকে ভালো টাকা পয়সা দিয়ে হেল্প করেছে সাহেব। তারপরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে সাহেব আমাকে ফোন করলো, "কিরে আর কোনো দিন আসবি না?" আমি বললাম, "না, আর কোনো দিন আপনার বাড়িতে আমি যাব না। আমি অভাবী ছিলাম, অভাবগ্রস্ত ছিলাম। আমার মা বাড়িতে অসুস্থ ছিল। আপনাদের বাড়িতে কাজের বিনিময়ে পয়সা উপার্জন করতে গিয়েছিলাম। শরীরের ঘাম বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু শরীর নয়, আপনি তো আমার সেই শরীরটাকেই তছনছ করে দিয়েছেন। আমি আর আপনার ওখানে কখনোই যাব না।" বলল, "আমার উপরে কেন অভিযোগ দিচ্ছিস?" আমি বললাম, "এই খেলা আপনিই শুরু করেছিলেন, আমি না। আমার তো সাধ না দিয়ে কোনো সাধ্য ছিল না, তাই দিয়েছি। আমি আর কখনো ফিরে যাব না আপনাদের ওখানে।" এই বলে আমি একটা চাকরি নিয়ে নিই। চাকরিটা নিয়ে আমি টানা 7 বছর চাকরি করি, বেশ কিছু টাকা জমাই। বাড়িতেও আমি ভালো একটা ঘর করে দিয়েছি মাকে। অন্যদিকে আমার বিয়ের প্রস্তাবও আসে, কিন্তু মাকে রেখে বিয়ে করব কী করে, এই ভেবে বিয়ের দিকে মাথা দিই না। অন্যদিকে আমার জীবনের সবথেকে বড় সম্পদটাই তো নষ্ট হয়ে গেছে। তো এখন আমি এভাবেই চলছি। তো প্রিয় বন্ধুর, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? ইউটিউবে অনেক কড়া নিয়ম থাকার কারণে তোমাদেরকে অত খুলেখালি কিছু বলতে পারি না। এজন্যই একটু এরকম করে গল্প বলতে হয়। তোমরা অবশ্যই বুঝে নিও। তো আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আ পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই। বাই বাই আন্টি।